স্নেহের ছাত্রছাত্রী, দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এর আমরা পি ব্লক মৌলের যে আলোচনাগুলো, যে লেসনগুলো অলরেডি আমরা করলাম, তারপর আমরা আজকে আলোচনা করব পেন্টাহ্যালাইডস নিয়ে। পেন্টাহ্যালাইডস এর স্ট্রাকচার, পেন্টাহ্যালাইডস এর কেমিক্যাল রিয়াকশনস এবং কিছু বিশেষ পেন্টাহ্যালাইডস এর ইউজ, এইগুলো নিয়েই মূলত আজকের আলোচনা। তাহলে আজকের লেসন এখানেই শুরু করা যাক। সো পেন্টাহ্যালাইডসকে মূলত আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি EX5, যেখানে ই হচ্ছে নাইট্রোজেন বাদে অন্যান্য যে গ্রুপ এলিমেন্টস, যেমন ফসফরাস, ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি ইত্যাদি। আর্সেনিক, অ্যান্টিমনি। কিন্তু এখানে নাইট্রোজেনের কোনো আমরা কি দেখি না, NCl5 বা NF5 এরকম যৌগ দেখব না। কেন দেখব না তার আমরা আলোচনা এরপরেই করছি। আবার দেখো BiF5 এর অস্তিত্ব আছে, কিন্তু কোনো BiCl5 বা BR5 এরকম কোনো যৌগের অস্তিত্ব নেই। যেমন আমরা যদি বলি, একমাত্র দেখো PPR5 একমাত্র ব্রোমিনের এই পেন্টাহ্যালাইড, এই ফসফরাসের ক্ষেত্রেই অস্তিত্ব আছে, আর কোনো অস্তিত্ব নেই। কারণগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা তো বললাম যে কোনো পেন্টাহ্যালাইড নেই। আবার BI এর ক্ষেত্রে অনলি BiF5 ছাড়া অন্য কোনো পেন্টাহ্যালাইড নেই। তাহলে আমরা এখন আলোচনা করে নিই যে আসলে এই EX5 অর্থাৎ পেন্টাহ্যালাইড গ্রুপ 15 এর এদের মধ্যে আসলে এই স্থিতিশীলতা, এই পেন্টাহ্যালাইড গঠনের স্থিতিশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই যে কারণটা আমরা বলবো সেটা হচ্ছে, দেখো, নিষ্ক্রিয় জোড় প্রভাব। নিষ্ক্রিয় জোড় প্রভাব, ইংলিশে আমরা এটাকে বলি ইনার্ট পেয়ার ইফেক্ট। দেখো এটা অলরেডি আমরা আলোচনা করেছি যে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ধরো আমি বললাম 6s2 6p3। এটা কার ক্ষেত্রে? অবভিয়াসলি এটা বিসমাথের ক্ষেত্রে। তো এর আগে কি আছে না স্যার, 5d অরবিটাল একটা আছে। এখন এই d অরবিটালের পোর সিল্ডিং এর জন্য একমাত্র কি আছে, এই 3টি ইলেকট্রন শেয়ার করতে পারে এবং সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, বা এটা ইলেকট্রনটা কি করে এটা কাউকে ডোনেট করতে পারে, ফলে আয়নিক বন্ডিংও করতে পারে, এবং কমনলি 3 অক্সিডেশন স্টেট দেখায়। কিন্তু এই যে এই দুটি ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হওয়ার কারণে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটাই তো নিষ্ক্রিয় জোড় প্রভাব, তাই না? তো এবার এই নিষ্ক্রিয় জোড় প্রভাব আমরা আগে আলোচনা করেছি, ডাউন দ্য গ্রুপ কি হয়, এই প্রভাবটার স্থায়িত্ব ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে নিষ্ক্রিয় জোড় প্রভাবের যদি প্রভাবটা বৃদ্ধি পায়, নিষ্ক্রিয় জোড় প্রভাব যদি বৃদ্ধি পায়, অবভিয়াসলি কি হবে, মানে 5 যে অক্সিডেশন স্টেট সেটার স্থায়িত্ব ধীরে ধীরে কমবে এবং নিচের দিকে কি হবে, 3 অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি গেইন করবে। তাহলে কাজেই যে পেন্টাহ্যালাইড গঠন করার প্রবণতা নিচের দিকে মানে মৌলগুলির ক্ষেত্রে কমে যাচ্ছে। কাজেই ফসফরাসের থেকে পেন্টাহ্যালাইড গঠনের প্রবণতা আর্সেনিকের কম, আর্সেনিকের থেকে অ্যান্টিমনি থেকে একদম বিসমাথের কম। সেজন্য বিসমাথের ক্ষেত্রে অনলি একটা কম্পাউন্ড আমরা পাই BiF5, এছাড়া আর পারছি না। এবার চলে আসি সেকেন্ড যে এফেক্ট, মানে অ্যাকচুয়ালি একটা এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই পেন্টাহ্যালাইড কেন গঠিত হয় বা হয় না এটা এক্সপ্লেন করা যায় না। তাই আর একটা এফেক্ট আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেটা দেখো, এই যে EX বন্ডিং, নর্মালি এই EX বন্ডিং এর স্থায়িত্ব যত বেশি হবে, অবভিয়াসলি EX5 এই যৌগটারও স্থায়িত্ব বেশি হবে। তাহলে এখন আমাদের মনে রাখতে হবে যে EX এই বন্ড এনথালপি কার বেশি বা কার কম। EX বন্ধন যত দুর্বল হবে তত EX5 গঠনের প্রবণতাও কমে যাবে। দেখো আমরা যদি বলি EF এই বন্ড যতটা স্ট্রং, যতটা এর ক্ষমতা বেশি, অবভিয়াসলি EI এই বন্ডিংটা কিন্তু অবভিয়াসলি অনেক বেশি দুর্বল। আমরা এটাকে লিখতে পারি দুর্বল, আর এটাকে আমরা লিখতে পারি স্ট্রং। এটা অনেকটা শক্তিশালী বন্ড। তাহলে দেখো আমরা যদি বিসমাথের ক্ষেত্রে আলোচনা করি, BiF বন্ডটা স্ট্রং হওয়ার কারণে
যদিও গঠন হয়, এমনি বিআই অ্যাকচুয়ালি +5 স্টেজে থাকতে চায় না, কিন্তু ইআই বন্ড মানে বিআই আই যদি বন্ড বলি, এই বিআই বন্ডটা অনেকটা এতটাই দুর্বল যে এটা গঠিত হয় না। সেই কারণে BiF5 তৈরি হলেও অ্যাকচুয়ালি BiI5 এই দুর্বল EX বন্ডিং এর জন্য গঠিত হয় না। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে আসলে আমরা যদি বলতে পারি যে বলবো যে PCl5 এর যে PCl বন্ড, এর বন্ড স্ট্রেংথ অনেক বেশি, গ্রেটার দ্যান PBr ইন PBr5 ওকে। আরেকটি এফেক্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। দেখো ই যদি একটা সেন্ট্রাল এলিমেন্ট হয়, তার চারিদিকে যদি এক্স গুলো থাকে, এক্স এর এই যে সাইজ, এই সাইজ যত বেশি হবে এদের মধ্যে কি হবে, একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হবে। তাহলে অবভিয়াসলি EX5 এর জন্য যতটা স্টেরিক হিন্ড্রেন্স হবে, EX3 এর জন্য সেই স্টেরিক হিন্ড্রেন্সটা যথেষ্ট কম। সেই জন্যই EX5 এর স্টেবিলিটি EX3 অপেক্ষা কমে যাচ্ছে। এখন দেখো আমি যদি বলি PF5, এফ এর আকার ছোট, তাহলে অবভিয়াসলি এফ অ্যাটমস গুলোর মধ্যে PF5 যৌগে স্টেরিক হিন্ড্রেন্স কম কম্পেয়ার টু PI5। সেই কারণে PI5 গঠিত হয় না। আইটা এতটাই বড় যে পি এর চারিদিকে 5টা যে কোভ্যালেন্ট বন্ডিং করতে গেলে এতটাই বেশি স্টেরিক হিন্ড্রেন্স হয়ে যাচ্ছে, সেই কারণে PI5 এর কোনো এক্সিস্টেন্স নেই। সুতরাং এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে এটা ক্লিয়ার হলো যে আসলে ফসফরাস, আর্সেনিক বা অ্যান্টিমনি বা বিসমাথ, এদের এই P-F বন্ড বা AS-F বন্ড যথেষ্ট স্ট্রং, এবং +5 অক্সিডেশন স্টেট, উপরের দিক থেকে নিচের দিকে এদের স্টেবিলিটিটা কমে বলে এদের সবারই ক্ষেত্রে আমরা এই পেন্টা ফ্লুরাইড যৌগ কিন্তু পাচ্ছি। কিন্তু এই P-Cl বা PBr এই বন্ড যত এদের স্ট্রেংথ কমছে, সেই কারণেই আমরা আসলে PI5 পাই না, আবার ASBr5 পাই না বা ASI5 পাই না। ঠিক একই কারণে BiF5 ছাড়া অন্য কোনো ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড গুলোও পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। একটা কারণ বলবো নিষ্ক্রিয় জোড় প্রভাব, আর নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য Bi+5 এর জারণ ক্ষমতা খুব বেশি, আর এই জারণ ক্ষমতা খুব বেশি হওয়ার কারণে Bi এর আসলে পেন্টা ক্লোরাইড বা পেন্টা ব্রোমাইড বা পেন্টা আয়োডাইড এদের কোনো অস্তিত্ব নেই। আর তার আরেকটা কারণ এই Bi-X বন্ডিং এর জন্য, এটাও বলতে পারো। আর এই +5 স্টেটটা মানে খুব দুস্থিত হওয়ার জন্য ও সহজে Bi+3 স্টেটে চলে যায়, অর্থাৎ ও কারুর থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, অর্থাৎ ওর ইলেকট্রন দ্বারা রিডিউসড হওয়ার প্রবণতা বেশি, কারণ এই Bi3+টা যথেষ্ট স্টেবল। সেই কারণে Bi এর একমাত্র F5 যৌগ ছাড়া, Bi পেন্টাফ্লুরাইড ছাড়া আর কোনো যৌগ নেই। এবার চলে আসি নাইট্রোজেনের কেন কোনো পেন্টা হ্যালাইড নেই। প্রথম কারণ তোমরা এখানে বলতেই পারো যে নাইট্রোজেনের আসলে কি নেই, নাইট্রোজেনের কিন্তু এক্সপানশন অফ অক্টেট সম্ভব নয়, অর্থাৎ 2s 2p-তেই এর কিন্তু ইলেকট্রনের কনফিগারেশন সীমাবদ্ধ। আমি যেমন ফসফরাসের ক্ষেত্রে বলতে পারি 3s2 3p3 আর 3d, এখানে 10টি ইলেকট্রন এই ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করতে পারে কেউ। তাহলে অবভিয়াসলি এ কি করতে পারে, মানে 18 ইলেকট্রনস এর আউটার কনফিগারেশনে ধারণ করতে পারে, কিন্তু এ ম্যাক্সিমাম কত পারে, 8। দেখো এখানে P তে 6 আর 2, তাহলে 8। তাহলে এই নাইট্রোজেনের ম্যাক্সিমাম কত হতে পারে, কোভ্যালেন্সি 4। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে কোভ্যালেন্সি কত হতে পারে, ম্যাক্সিমাম 5 তো হতেই পারে, কোনো অসুবিধা নেই, এবং 5 যৌগ আমরা দেখেছি। এই জন্যই PCl5 সম্ভব, কিন্তু NCl5 বা NF5 সম্ভব নয়। ওকে, কারণ নাইট্রোজেনের এক্সপানশন অফ অক্টেট সম্ভব নয়, অর্থাৎ এর কোনো ডি অরবিটাল নেই। আর একটা জিনিস দেখো, নাইট্রোজেনের আকার খুব ছোট হওয়ার জন্য এর চারিদিকে যে 5টা ফ্লুরাইডকে স্থান দেওয়া, সেটাও কোনোভাবেই সম্ভব নয়। 5টা তো কোনোভাবেই সম্ভব নয়। আর এই NF3 এই জন্যই সম্ভব, কারণ এর ট্রাইভ্যালেন্টটা আছে, এর ট্রাইভ্যালেন্সি আছে। এই জন্য NF3 আমরা ট্রাইহ্যালাইডে আলোচনা করেছি, NF3 অস্তিত্ব আছে, বা NCl3 যৌগেরও অস্তিত্ব আছে। তো তাহলে আমরা পেন্টাহ্যালাইডের আসলে বেশ কিছু অস্তিত্ব নিয়ে আলোচনা করলাম। এক নজরে দেখে নিই। দেখো এই গ্রুপ 15 মৌলগুলোর ক্ষেত্রে
দেখানো হচ্ছে, দেখো কোনো গ্রুপ 15 মৌলেরই আসলে কোনো পেন্টাহ্যালাইড আয়োডিনের ক্ষেত্রে নেই, অর্থাৎ NI5 তো নেই, N এর কোনো পেন্টাহ্যালাইড নেই, আবার BI এরও I5 নেই বা অন্যদের নেই, একমাত্র PBr5 ছাড়া অন্য কোনো পেন্টাহ্যালাইডের অস্তিত্ব নেই। তাহলে আমরা এখন পেন্টাহ্যালাইডের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। এখন আমরা পেন্টাহ্যালাইডের কিছু প্রস্তুতি, কিভাবে আসলে পেন্টাহ্যালাইড প্রস্তুত করা যায় সেগুলো আমরা দেখে নেব, মানে সমীকরণ সহ। তো এবং প্রত্যেকটা সমীকরণে আমরা জাস্ট রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ সেটা আলোচনা করব এবং তাদের সম্ভাবনা নিয়েও আলোচনা করব। তাহলে এখন প্রস্তুতি প্রসঙ্গ নিয়েই শুরু করা যাক। তাহলে এখন শুরু করা যাক পেন্টাহ্যালাইডের প্রস্তুতি। দেখো, প্রথমে আমরা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের প্রস্তুত করতে চাই PCl5, তাহলে অবভিয়াসলি ফসফরাস জাতীয় কোনো এলিমেন্ট, ধরো P4, হোয়াইট পি আমরা জানি অনেক বেশি রিঅ্যাক্টিভ কম্পেয়ার টু রেড পি। তার সাথে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া করি তাহলে তৈরি হচ্ছে PCl5, P4 সেই জন্য 4P হচ্ছে, আর 4 5 20টা Cl সেই জন্য 10Cl2। আবার যদি আমরা PF5 যৌগ তৈরি করতে চাই তাহলে এটা রিপ্লেসমেন্ট, এটা দেখো এটা সিম্পল কি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন। আবার দেখো এই PCl5 যেটা তৈরি করলাম সেটা যদি আমরা AsF3 অর্থাৎ ট্রাই হ্যালাইডের সঙ্গে, আর্সেনিকের ট্রাই হ্যালাইডের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে ফ্লুরিন যেহেতু অনেক বেশি রিঅ্যাক্টিভ, তাহলে কি হবে ফসফরাসের ক্লোরিনকে রিপ্লেস করে তৈরি হয়ে যাবে PF আসলে 5 প্লাস AsCl3। তাহলে এটা একটা, আর একটা পদ্ধতিতে আমরা PCl5 তৈরি করতে পারি, দেখো P4 প্লাস SO2Cl2, এটাকে আমরা বলি সালফিউরিন ক্লোরাইড 10 P4, তাহলে তৈরি হচ্ছে কি না 4 PCl5 প্লাস 10 SO2। তাহলে PCl5 প্রস্তুত করার জন্য আমরা এই দুটো পদ্ধতি ইউজ করতে পারি, আর PF5 প্রস্তুত করার জন্য একটা আমরা বিনিময় বিক্রিয়ার সাহায্য নিতে পারি, যেখানে আর্সেনিক ট্রাইফ্লুরাইড বা ট্রাইহ্যালাইড এই যৌগটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন এবার অন্যান্য পেন্টাফ্লুরাইড, যেমন ধরো আর্সেনিক AsF5 এই যৌগ যদি প্রস্তুত করতে চাই তাহলে সিম্পলি কি করব না, দেখো আমরা যেমন ফসফরাসের পেন্টক্সাইড যৌগ হয় P2O5 ডাইমার রূপে থাকে, অ্যাকচুয়ালি P4O10 রূপে থাকে, ঠিক তেমনি আর্সেনিক পেন্টক্সাইড অ্যাকচুয়ালি এরকম ডাইমার রূপে থাকে AS4O10। এবার এই যৌগের সঙ্গে যদি আমরা ফ্লুরিনের সিম্পল ফ্লুরিন খুব বেশি রিঅ্যাক্টিভ বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে কি দেখো 4 AsF5 প্লাস 5O2। দেখো আর্সেনিকের কিন্তু আমরা পেন্টাফ্লুরাইড পেলাম, ঠিক একই বিক্রিয়া এরকম ধরনের Sb4O10, এটা অ্যান্টিমনির একটা পেন্টক্সাইড ডাইমার, ঠিক একইভাবে এখানে 10 ফ্লুরিনের সঙ্গে রিঅ্যাকশন করব, তাহলে তৈরি হবে আর্সেনিকের জায়গায় কি হবে এখানে SbF5। এবার আমরা যদি সিম্পলি এই SbCl5 তৈরি করতে চাই, এগুলোতে F5 পেন্টাফ্লুরাইড প্রস্তুত করা হচ্ছে। এবার আমরা যদি মনে করি যে আসলে তৈরি করব, আমরা কি তৈরি করব না SbCl5, তাহলে সেক্ষেত্রে কি নেব না ধাতব Sb, অ্যাকচুয়ালি ধাতব বলাটা ঠিক নয়, ধাতু অধাতুর মধ্যবর্তী, এটা অ্যাকচুয়ালি মেটালয়েডস, তার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া যদি করাই তাহলে সিম্পলি তৈরি হবে কি স্যার SbCl5। ওকে, এটা একটা রিঅ্যাকশন। একইভাবে আমরা যদি বিসমাথের সঙ্গে সিম্পলি ফ্লুরিনের বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে বিসমাথ পেন্টাফ্লুরাইড, এই একমাত্র বিসমাথের কম্পাউন্ড যেটা পেন্টাফ্লুরাইড বিসমাথ তৈরি করে। তো এই ছিল আমাদের প্রস্তুতি পর্ব। এরপর আমরা পেন্টাহ্যালাইডের ভেরি ইম্পর্টেন্ট গঠনাকৃতি বা স্ট্রাকচারস অফ পেন্টাহ্যালাইড নিয়ে আলোচনা করব। তো দেখো PCl5 এর ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা পেন্টাহ্যালাইড, তো পেন্টাহ্যালাইডের ক্ষেত্রে আমরা PCl5 যদি এক্সাম্পল হিসেবে ধরি আর কি। এবার দেখো নর্মালি গ্রুপ 15 এলিমেন্টস গুলোর যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমরা লিখতে পারি NS2np3, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে N is paired up
আর পি গুলো কিন্তু এইভাবে কি থাকে, আনপেয়ার্ড অবস্থায় থাকে। তো যখনই এরা এক্সাইটেড হয়, আমরা জানি হাইব্রিডাইজেশনের রুলে এই 3s অরবিটাল ইলেকট্রন অ্যাকচুয়ালি 3p তে চলে যায়, এবং 3p পরে যে ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে না, 3d অরবিটাল ভ্যাকেন্ট কটা আছে, 5টা। তাহলে 3s এর ইলেকট্রন কোথায় প্রমোটেড হবে, 3d তে। আর p এর যেমন আনপেয়ার্ড ছিল তেমন রইল। তাহলে এখানে দুটো ইলেকট্রন ছিল, তাহলে অবভিয়াসলি এখানে প্রমোটেড হবে একটা। তাহলে এখানে দেখো 4টে ভ্যাকেন্ট হয়ে গেল। তার মানে কি হলো, s 3টে p আর একটা d, তার মানে হলো sp3d। এই সংকরায়ন, তার মানে এটাকে sp3d থেকে আমরা ভেঙে লিখতে পারি sp2 প্লাস dp, অর্থাৎ sp2 এর জন্য এরকম কি হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ, আর dp এর জন্য কি হচ্ছে এরকম অ্যাক্সিয়াল শেপ। ওকে, তার মানে কি দাঁড়ালো, এই sp3d সংকরায়নের জন্য আমরা জানি tbp স্ট্রাকচার পাই, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে কি দাঁড়ালো, p তার 5টা যে বন্ডিং তৈরি করবে, সেই বন্ডিং গুলো কি হবে না, অবভিয়াসলি sp3d, কার সাথে, ক্লোরিনের সাথে। এবং অবভিয়াসলি আমরা দেখবো এদিকে এগুলো হচ্ছে আমরা জানি ইকুইটোরিয়াল বন্ডিং, পিসিএল যার লেন্থ কত, প্রায় 202 পিকোমিটার, আর অ্যাক্সিয়ালটা হয় 214 পিকোমিটার প্রায়। এটা বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন আছে, তোমাদের বইয়ে এটা কি আছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তবে পিসিএল এর ক্ষেত্রে, নোট ইট, পিএফ এর ক্ষেত্রে না, পিসিএল এর ক্ষেত্রে পিসিএল এই বন্ডিং এর অ্যাকচুয়ালি 202, আর এই পিসিএলটা অ্যাক্সিয়ালি হলে সেটা হচ্ছে 214। অবভিয়াসলি দেখা যাচ্ছে বড়, কারণ কি না, এটা দেখো sp2 সংকরায়ন, এইখানে এই ইকুইটোরিয়াল যে বন্ডিং গুলো এটা অ্যাকচুয়ালি sp2, সেই জন্য 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আর এরা হচ্ছে ডিপি মানে dz2 উইথ pz, অর্থাৎ bz2 এর সঙ্গে pz কম্বিনেশন হচ্ছে, এই জন্য এরা লং হয়, এই জন্য এরা কি হয়, শেপে লং হয়ে যায়, ঠিক আছে। আর s অনেক বেশি কি হয়, অ্যাট্রাক্টেড হয় টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, সেই জন্য sp2 এই অরবিটাল গুলো অনেকটা ক্লোজ থাকে টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, সেই জন্য এরা কাছাকাছি থাকে। সেই জন্য ইকুইটোরিয়াল বন্ডিংটা অবভিয়াসলি কন্ট্রাক্টেড হয়, আর অ্যাক্সিয়াল বন্ডিংটা অনেক লেংদি হয়। আশা করি তোমরা এটা বুঝলে। তো আমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখো তোমাদের একটা টিবিবি স্ট্রাকচার অফ PCl5 এখানে শো করলাম, এবং তাদের ভ্যালুগুলো পুট করেছি। দেখো ক্লোরিনের ইকুইটোরিয়াল বন্ডিংটা 202 আর অ্যাক্সিয়ালটা 214 পিকোমিটার, অবভিয়াসলি বেশি। আর এখানে বন্ডিংটা আমরা দেখেছি, দেখো sp3d তার সঙ্গে p অরবিটাল গুলো কিভাবে এরকম বন্ডিং করে অ্যাকচুয়ালি এরকম টিবিপি স্ট্রাকচার পাচ্ছে। তো এখান থেকে অবভিয়াসলি আমরা বলতেই পারি যে এই PCl বন্ড ডিস্টেন্স বেশি এবং এরা উইকার, কাজে এটাকে যদি আমরা হিট করি বা কোনো রিয়েজেন্টের সঙ্গে সাবস্টিটিউশন বিক্রিয়া করি, তাহলে সেক্ষেত্রে আমাদের PCl3 প্লাস কি তৈরি হবে, ক্লোরিন, অর্থাৎ এই বন্ড দুটো ভেঙে যাবে, দুটো ক্লোরিন বেরিয়ে আসবে। তাহলে এখন আমরা শুরু করব পেন্টাহ্যালাইডের গঠন। তো জানলাম পেন্টাহ্যালাইড একটা উদাহরণ PCl5 নিয়ে। তো এরপর আমরা পেন্টাহ্যালাইডের কিছু গঠনের পর আসলে প্রপার্টিজ অর্থাৎ রাসায়নিক ধর্ম সম্বন্ধে, এর স্থিতিশীলতা বা অ্যাকচুয়ালি লুইস অ্যাসিড রূপে কিভাবে রাসায়নিক বিক্রিয়া করে, বা মনে করো এর আর্দ্র বিশ্লেষণ অর্থাৎ জলীয় মাধ্যমে আর্দ্র বিশ্লিষ্ট হলে কি রাসায়নিক বিক্রিয়া দেয়, এগুলো নিয়ে আমরা এই অংশে আলোচনা করব। তাহলে এখন শুরু করা যাক পেন্টাহ্যালাইডের কিছু স্থিতিশীলতা বা স্টেবিলিটি প্রসঙ্গ। তাহলে স্টেবিলিটি প্রসঙ্গে প্রথমেই বলবো PCl5 এর তোমরা স্ট্রাকচার জাস্ট দেখলে যে আসলে বিষুব অবস্থানে যে PCl তিনটে বন্ড, PCl বন্ডগুলো আসলে কি হচ্ছে না, যথেষ্ট স্টেবিলিটি পাচ্ছে কম্পেয়ার টু অ্যাক্সিয়াল। তাহলে কি হবে, PCl অ্যাক্সিয়াল বন্ড সহজে ভেঙে যাবে এবং PCl5 আসলে তৈরি করবে কি PCl3 প্লাস ক্লোরিন। তো তাহলে আমরা এবার একদম হাতে নাতে তোমাদের বিষয়গুলো দেখিয়ে দিই। তাহলে দেখো এই পেন্টাহ্যালাইডের যে বন্ডগুলো বলছিলাম, আসলে ধরো এইটা আমার এর জায়গায় এটা যদি আমার ফসফরাস হয়, আর এই এক্স অ্যাকচুয়ালি এখানে যদি আমার Cl আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে এই যে বন্ডটা এটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড, এই বন্ডটা ইকুইটোরিয়াল বন্ড, এইটাও বিষুব অবস্থানে বন্ড। এই তিনটে বন্ড অনেক বেশি স্টেবল এবং এদের দূরত্ব কম হওয়ার জন্যই, আর এই বন্ডটা সহজে ভেঙে যাবে। তাহলে এই বন্ডটা ভেঙে গিয়ে তৈরি হবে PCl3
প্লাস Cl2। তাহলে দেখলাম যে PCl5 অ্যাকচুয়ালি কি করছে না, ক্লোরিন রিলিজ করছে, সেই জন্য এটাকে আমরা ক্লোরিনেটিং রিয়েজেন্ট বলতে পারি। ক্লোরিনেটিং রিয়েজেন্ট কাকে বলবো না, PCl5কে ক্লোরিনেটিং রিয়েজেন্ট। ঠিক একইভাবে যদি PF5 বলি তাহলে সেটা হবে ফ্লুরিনেটিং রিয়েজেন্ট। FLUORI ফ্লুরিনেটিং রিয়েজেন্ট। এখন আবার একইভাবে যে যদি আমরা PCl5 এর যদি আমরা, এটা তো একটা সমযোজী যৌগ, তো এটা গ্যাসীয় অবস্থায় PCl5 রূপে থাকে, কিন্তু যদি এই যৌগটাই কঠিন অবস্থায় চলে যায়, কঠিন অবস্থায় আমরা দেখেছি এই PCl5 আসলে কি অবস্থায় থাকে না, একটি আয়ন রূপে। কিরকম আয়ন দেখো, PCl5 অ্যাকচুয়ালি PCl4 প্লাস এবং PCl6 মাইনাস এইভাবে অ্যাকচুয়ালি আয়ন রূপে অবস্থান করে, মানে কেলাসে তাদের এইভাবে দেখা গেছে কঠিন অবস্থায়। তাহলে এখানে PCl4 এর যদি সংকরায়ন অবস্থা আমরা উল্লেখ করি তাহলে খুব সহজেই বলতে পারবো এটা হবে sp3, কিন্তু এটা PCl6 হয়ে যাবে sp3d2। তার মানে টেট্রাহেড্রালি থাকবে PCl4 পার্ট আর অক্টাহেড্রালি থাকবে PCl6। একইভাবে যদি PBr5 এর কঠিন অবস্থার মানে কথা আমরা বলি তাহলে PBr5 কিন্তু PBr4 প্লাস এবং Br মাইনাস এই রূপে আয়নিক অবস্থাতে থাকে। একইভাবে PI5 এর ক্ষেত্রেও এইরকম আয়ন রূপে উপস্থিত থাকতে দেখা যায়। কঠিন এর ক্ষেত্রে আমরা বলছি। তাহলে আমরা স্থিতিশীলতা প্রসঙ্গে দেখলাম যে PBr5 বা PCl5, PI5 বা PBr5 এরা খুব একটা স্থিতিশীল যৌগ নয় PCl5 এর মতো, তবে কঠিন অবস্থায় এরা বেশিরভাগই আয়নিত অবস্থাতে থাকে। নেক্সট আমরা আলোচনা করব লিউইস অ্যাসিড রূপে এদের ক্রিয়া। এবার দেখো, নর্মালি আমরা লিউইস অ্যাসিড বলতে কি বুঝি? লিউইস অ্যাসিড হলো অ্যাকর্ডিং টু লিউইস আর কি, যদি কোনো একটা স্পিসিস ধরো BF3 যদি কোনো একটা মলিকুল থেকে পেয়ার অফ ইলেকট্রনস মিন্স লোন পেয়ার যদি কি করে অ্যাকসেপ্ট করে তাহলে সেটা হচ্ছে লিউইস অ্যাসিড। এখন দেখো আমরা যদি এই জেনারেল পেন্টাহালাইডের কথা বলি EX5 টাইপের যৌগ, তার ক্ষেত্রে কি আছে না 5টি কোঅর্ডিনেশন হচ্ছে, 5টি সমযোজ্যতা তৈরি হচ্ছে। কিন্তু আমরা জানি যদি ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমনির ক্ষেত্রে বলি তাহলে এদের কি আছে না এক্সপানশন অফ অক্টেট বা অষ্টক প্রসারণের সম্ভাবনা আছে, যেহেতু ডি অরবিটাল ভ্যাকেন্ট অবস্থায় আছে। এখন এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার কারণে কোনো একটা স্পিসিস যদি লোন পেয়ার অবশ্যই নিয়ে যদি এই কে অ্যাটাক করে তাহলে কি করতে পারে, এই X5 এই বন্ডিং এর সাথে আসলে কি করতে পারে না এরকম একটা অষ্টতলকীয় গঠন তৈরি করতে পারে EX, অর্থাৎ এই যে X মাইনাসটা এলো, এই X মাইনাস অ্যাকচুয়ালি ইলেকট্রন কি করবে, এই যে X মাইনাস এইটা এলো, এ কি করবে ইলেকট্রন ডোনেট করবে এর ভ্যাকেন্ট ডি অরবিটালে। তার ফলে কি হবে, জেনারেলি গ্রুপ 15 মৌলের নাইট্রোজেন বাদে বাকি মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের যে ক্ষমতা, ইলেকট্রন যে গ্রহণ করার যে প্রবণতা থাকার কারণে আসলে কি হবে, এ লুইস অ্যাসিড রূপে আচরণ করবে। তাহলে অবভিয়াসলি ইলেকট্রন যদি এখানে দান করে তাহলে এখানে তৈরি হলো কি স্পিসিসটা অক্টাহেড্রাল একটা স্পিসিস, যেটা তৈরি হলো EX6, অবভিয়াসলি এটা হবে মাইনাস এবং এর গঠনটা হবে অষ্টতলকীয়। দেখো এটাকে আমরা যদি কমপ্লিট করি তখন কেমন দেখাচ্ছে, দেখো হ্যাঁ টেট্রাগোনাল বাইপিরামিডাল, এটাকে আমরা অক্টাহেড্রাল বলবো, ঠিক আছে অক্টাহেড্রাল। এই ঠিক এরকম অক্টাহেড্রাল স্ট্রাকচার অলরেডি তোমরা পড়েছো ক্লাস 11-এ, এই চারটে এখান থেকে আরও বন্ড যুক্ত হবে, ঠিক আছে এই হচ্ছে অক্টাহেড্রাল। তো EX মাইনাস, তাহলে এটা কি বোঝালো যে আসলে PCl5 বা PBr5 এরা হচ্ছে লিউইস অ্যাসিডের মতো আচরণ করে, লিউইস অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট আমরা আলোচনা করব আর্দ্র বিশ্লেষণ।
তো এবার আমরা আদ্র বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আলোচনা করব ধরো PF5 যৌগের ক্ষেত্রে। PF5 এর ক্ষেত্রে আমরা একইভাবে বলতে পারি যে অ্যাক্সিয়াল যে বন্ড সেটা যথেষ্ট উইক কম্পেয়ার টু, তাহলে এখানে এই যে PF, আর একটা জিনিস বলবো, PF বন্ড কিন্তু অন্যান্য এই যে ধরো PCl বন্ড, PCl5 এ ইন PCl5 এই বন্ডটা যথেষ্ট স্ট্রং, PF বন্ডটা কম্পেয়ার টু কি PCl, তাহলে PCl5 ইন PCl, তাহলে এই বন্ডটা যথেষ্ট স্ট্রং হওয়ার কারণে কি হয়, মানে শক্তিশালী হওয়ার কারণে PF5 অ্যাকচুয়ালি কি করে না একটু অন্যভাবে বিক্রিয়া করে, এটা অ্যাকচুয়ালি H2 এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে POF3। স্ট্রাকচারটা এরকম, P ডবল বন্ড O হয় আর এইদিকে F থাকে তিনটে। তাহলে দেখো আমরা বুঝতেই পারছি যে P এর যে ইকুইটোরিয়াল বন্ড, এই বন্ডটা স্ট্রং হওয়ার কারণে এই PF বন্ডগুলো ভাঙতে পারে না, জাস্ট অ্যাক্সিয়াল F দুটো ভেঙে যায়, কিসের জন্য না H2O এই অ্যাটাকের কারণে। তাহলে দুটো বন্ড ভেঙে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি কি হলো না P এর দুটি ইলেকট্রন ফ্রি হচ্ছে, এবং ট্রাইগোনাল বাইপিরামিডাল এই যে স্ট্রাকচার থেকে ও বেরিয়ে এসে sp3 বন্ডিং করলো এবং sp3 স্ট্রাকচার করলো, এবং এখানে অ্যাকচুয়ালি p পাই d পাই ব্যাক বন্ডিং তৈরি করে এবং তৈরি করে PF3। তার মানে এই যে তিনটে F, এটা কিন্তু অবিকৃত রয়ে গেল PF3, এটা PF এর এই স্ট্রং বন্ডিং এর জন্য। আর এইখানে জলের অ্যাটাকের কারণে এখানে একটা O বন্ড ইন্ট্রোডিউসড হলো, তাহলে তৈরি হলো ফসফরাস অক্সোফ্লোরাইড। ঠিক আছে, অক্সোফ্লোরাইড, এখানে যদি Cl থাকতো এর নাম হতো ফসফরাস অক্সোক্লোরাইড। এখন ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কি হবে না PCl3 এর মধ্যে এই যে PCl বন্ডটা, PCl এই যে বন্ড, এই বন্ডটা অবভিয়াসলি ইকুইটোরিয়াল বন্ডগুলো যথেষ্ট স্ট্রং কম্পেয়ার টু অ্যাক্সিয়াল। তাহলে প্রথমে অ্যাক্সিয়াল এই ক্লোরিনগুলো বেরিয়ে যাবে, জলের অ্যাটাক হবে, H2 অ্যাটাক করবে কি ফসফরাসের এই ডি অরবিটালে। তাহলে এবং যেহেতু PCl বন্ডটা PF এর মতো অতটাও স্ট্রং নয়, তারপরে এই দুটো অ্যাক্সিয়াল বন্ড ভাঙার পরে এবার ইকুইটোরিয়াল বন্ডগুলো ভাঙবে, অর্থাৎ 5টি ক্লোরিনই রিপ্লেসড হবে, সেই জন্য তৈরি হবে 5HCl এবং 5টা অ্যাকচুয়ালি OH, এই Cl এর জায়গায় 5টা OH গ্রুপ ইন্ট্রোডিউসড হবে, তারপর 5টা OH গ্রুপ ইন্ট্রোডিউসড হবে। তাহলে তৈরি হবে কি দেখো, প্রথমে তৈরি হচ্ছে এইখানে OH হবে, ইকুইটোরিয়াল বন্ডগুলোতে OH হয়ে যাচ্ছে, আর এবার এই অ্যাক্সিয়াল বন্ড যে দুটো ভেঙে যাচ্ছে সেইটা এখানে ডবল বন্ড ফর্ম করছে, ঠিক সেই ফসফরাস অক্সিক্লোরাইডের মতোই PH3PO4 এরকম কম্পাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাক্সিয়াল দুটো বন্ড ভাঙলো সেই ভেঙে এখানে এটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড মেক করলো। তো এই যে H3PO4 তৈরি হলো, এখানে আমরা বুঝতে পারলাম যে H3PO4টা আসলে তৈরি হওয়ার কারণ PCl5 এর কমপ্লিট কি বলবো হাইড্রোলাইসিস, এটাকে আমরা বলবো কমপ্লিট হাইড্রোলাইসিস। তাহলে দেখো রিয়াকশনটা বুঝে নিই, এটা হচ্ছে আমার PCl5, এইটা হচ্ছে আমার ইকুইটোরিয়াল পজিশন, এই ইকুইটোরিয়াল পজিশনটা কিপিং ইনট্যাক্ট OH2 অর্থাৎ জলের অণু কি করলো, এর 3D অরবিটালে একটা অ্যাটাক করলো, এবং দেখো H এর সাথে Cl এর গুড ইন্টারাকশন থাকে, আর তাদের এদের মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হয় স্থিতিশীল, সেই কারণে এই বন্ডটা এই যে দেখো এখানে অলরেডি আমি দেখিয়েছি, এই বন্ডটা কি হয় ভেঙে যায়, এই যে এই বন্ডটা ভেঙে যায়, যেহেতু এখানে বন্ড ফরমেশন হচ্ছে একই সাথে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে মাইনাস, মানে একটা HCl বেরিয়ে যাচ্ছে এবং OH বন্ড এখানে তৈরি হলো ফার্স্ট অফ অল। একইভাবে এখানে তৈরি হচ্ছে দেখো এই বন্ডটা ভেঙে যায় এবং মানে অ্যাকচুয়ালি এই বন্ডটা ভেঙে এখানে একটা বন্ড মেকিং হয় স্টেবল PO বন্ড, আর এই CH একই সাথে সাইমালটেনিয়াসলি Clটা বেরিয়ে যায়, তাহলে তৈরি হলো কি না স্যার P ডবল বন্ড O, আর অবভিয়াসলি যেমন 3টে Cl ছিল আমার 3টে Cl। এর পরের অবস্থায় আবার H2O হাইড্রোলিসিস করে, যেমন আমরা PCl3 যৌগে দেখেছি সিমিলার ভাবে হাইড্রোলিসিস করে, এবং প্রত্যেকটা Cl আসলে কি হয়
প্রত্যেকটা সিএল সাবস্টিটিউটেড হয়, অর্থাৎ প্রতিস্থাপিত হয় কি দ্বারা? প্রতিস্থাপিত হয় H2O দ্বারা। তাহলে এরপরে আমরা স্ট্রাকচারটা যদি এইভাবে একটা অন্তত তোমাদের দেখিয়ে দিই, তাহলে OH2 একইভাবে অ্যাটাক করবে, ঠিক আছে, আর এখানে অ্যাটাক করলে একটা বন্ড তৈরি হবে, তাই না? তো এখানে আমরা এই OH2 কে এইভাবে না লিখে যদি যদি এইভাবে লিখি, দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে, এর বন্ড মেকিং, আর এখানে যেহেতু ইন্টারাকশনটা তৈরি হচ্ছে, সিএলটা ভেঙে, এই বন্ডটা ভেঙে গিয়ে এই সিএল এর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এখানে তৈরি হলো কি, পি ডবল বন্ড ও যেমন আছে অ্যাজ ইউজুয়াল সিএল, এখানে যেমন সিএল, এখানে তৈরি হয়ে গেল OH বন্ড, তার সাথে একটা HCl তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে এই সিমিলার প্যাটার্ন রিয়াকশন হবে এবং কমপ্লিটলি তৈরি হবে পি ডবল বন্ড ও অ্যাজ ইউজুয়াল যেমন আছে, আর এখানে প্রত্যেকটা সিএল এর জায়গায় একটা করে OH গ্রুপ ইন্ট্রোডিউসড হয়ে যাবে এবং তৈরি হবে H3PO4। সো দিস ইজ অল। এই হলো হাইড্রোলিসিসের টোটাল মেকানিজম। তো আজকের লেসন আমরা প্রায় শেষ করব। এখন খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন এখানে হতে পারে যে, দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন যদি এরকম হয়, নিচের কোনটি গঠন হওয়া সম্ভব নয়? অপশন দিল ধরো PCl5, PH5, সরি PF5, অপশন দিল PBr5, PI5, সরি PF5, অপশন 3 দিল PH5, PI5, আর লাস্ট অপশন দিল PCl3, PCl5। আমরা জানি খুব এটা এই দুটি কম্পাউন্ড যথেষ্ট স্টেবল। তাহলে উত্তরটা তোমরা বুঝতেই পারছো, PH5 বা PI5। এবার প্রশ্ন হলো রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? খুব সহজ করে বললে আমরা বলতেই পারি যে দেখো, ফসফরাসের সঙ্গে যখন ক্লোরিনের বা ফ্লুরিনের বন্ডিং হয়, এই PCl বন্ডিং এর সময় সিএল তড়িৎ ঋণাত্মকতার কারণে কি করে, এখানে একটা আংশিক ধনাত্মক আধান সৃষ্টি হয়। তাহলে 5টা সিএল এর জন্য অবভিয়াসলি কি হবে, প্রচুর পরিমাণে একটা ধনাত্মক আধান সৃষ্টি হবে। এখন এই ধনাত্মক আধান সৃষ্টির জন্য পি এর চারিদিকে যে ডি অরবিটালস গুলো আছে, এই ডি অরবিটালস গুলো নিউক্লিয়াসের দিকে কি হবে, তীব্রভাবে আকর্ষিত হবে। এখন আকর্ষণ যদি তীব্র হয়, তাহলে এদের স্ট্রাকচারটা, ডি অরবিটালের যে মানে শেপটা, সেই শেপটা কি হবে, আকারে ছোট হবে এবং ভেতরের দিকে ঢুকে যাওয়ার জন্য ওর শক্তিটাও খানিকটা কমে যাবে, মেকিং sp3d এই সংকরায়নটাকে ফেভারেবল করে। কি করে? ফেভারেবল। কিন্তু PH5 এর ক্ষেত্রে দেখো, PH বন্ড, এখানে কোনো এরকম আসলে P আর H এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম, বরং H এর তড়িৎ ঋণাত্মকতা কম P এর থেকে। তাহলে এই রকম P এর উপর আংশিক ধনাত্মক আধান সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই নেই, সে কারণে PH5 ও সম্ভব নয়। আবার PI5 এর ক্ষেত্রে লক্ষ্য করো, P এর সঙ্গে I এর তড়িৎ ঋণাত্মকতার প্রায় তফাৎ নেই, কাজে এর উপর ধনাত্মক আধান সৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। আবার এই ধনাত্মক আধান যদিও না সৃষ্টি হয়, অ্যাকচুয়ালি এর ডি অরবিটাল অর্থাৎ sp3d সংকরায়ন যদিও কোনোভাবে হয়, তথাপি আই এর আকার যথেষ্ট বড় হওয়ার কারণে সর্বোচ্চ PI3 পর্যন্ত হতে পারে, অর্থাৎ sp3 সংকরণ হতে পারে। এখন ডি অরবিটালের কি বলবো, এই মিক্সিং এর জন্য পি কে কি করতে হবে, অনেক বেশি একটা ডেল্টা প্লাস চরিত্র নিতে হবে, যেটা আই এর পক্ষে সম্ভব নয়, কারণ আই উইকলি ইলেকট্রোনেগেটিভ, দুর্বলভাবে তড়িৎ ঋণাত্মক একটা মৌল। আবার দেখো, যদি আমরা সাইজের ক্ষেত্রে বলি, আই এর সাইজটা কিন্তু যথেষ্ট বড়। এখন সাইজ বড় হলে কি হবে না, পি তার চারিদিকে একটা যে জায়গা দেওয়ার ব্যাপার, এই স্টেরিক হিমড্রেন্স তৈরি হবে, এটাও একটা কিন্তু বাধা। এই কারণে PI5টাও কিন্তু তৈরি হয় না। ক্লিয়ার?
তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারলে যে পেন্টাহ্যালাইড আসলে ফসফরাসের ক্ষেত্রে একটি সম্ভব নয়, সেটা হচ্ছে PI5। আর ঠিক একই আর ঠিক একই কারণে আর্সেনিকের ক্ষেত্রেও AsBr5 বা AsI5 নেই। আর আমরা পূর্বেই আলোচনা করেছি কেন NCl5 NBr5 এইগুলোর অস্তিত্ব নেই। ঠিক আছে, তো তাহলে এখন আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি। এরপরে আমরা আলোচনা করব কি না ধাতুর সঙ্গে কিভাবে আসলে ফসফরাস বিক্রিয়া করে, এবং তার সঙ্গে ওই কিছু গাণিতিক প্রশ্ন উত্তর MCQ থাকবে।